হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। If you are new here, I am Orkopriya. Currently, I am pursuing Bachelor's of Travel and Tourism Management. I am a vocal over artist and I love to do adventures and sports. গোল্ডেন ট্রায়াঙ্গেল সিরিজের গত দুটো পার্টে আমি তোমাদের দিল্লি, আগ্রার অলিগলি আর ইতিহাস সঙ্গে স্থাপত্য সব ঘুরিয়ে দেখিয়েছি। আশা করি সেই অভিজ্ঞতা তোমাদের ভালো লেগেছে। কিন্তু সফর তো এখানেই শেষ নয়। আজ আমরা আগ্রা থেকে এক নতুন রোমাঞ্চের দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গোল্ডেন ট্রায়াঙ্গেলের অলরেডি দিল্লি আর আগ্রা ডান, তাহলে পড়ে রইল জয়পুর। তবে কিন্তু আমরা সরাসরি জয়পুর যাচ্ছি না। আমরা প্রথমেই পৌঁছে যাব মার্বেল সিটি কিষানগড়। সেখানকার সাদা মার্বেলের পাহাড় তোমাদের চোখের পলক আটকে দেবে। এরপর আমাদের গন্তব্য হবে আজমের। আজমের শরীফ আর এখানকার পরিবেশের মায়া কাটিয়ে আমরা এগাবো পিঙ্ক সিটি জয়পুরের দিকে। আমরা এখন আস্তে আস্তে রাজস্থানের মাটির গন্ধ নিতে শুরু করেছি। তাই আর দেরি না করে চলো আমাদের সাথে এই সুন্দর সফরটা দেখতে থাকো। আমাদের আজকের সফরটা কিন্তু একেবারেই মিস করা চলবে না। একটা কথা আগে একটু বলি, আমাদের এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের ট্যুরটাতে একটা বিষয় আমরা ঠিক করেছিলাম। কোনো লাক্সারি গাড়ি না নিয়ে আমরা বাজেট ট্রাভেলারদের মতো লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে পুরোটা ঘুরবো। দিল্লির জ্যামের কথা মাথায় রেখে আমরা যাতায়াতের জন্য মূলত মেট্রো ব্যবহার করেছি। একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মেট্রো যেমন আরামদায়ক, তেমনি মেট্রোয় যাতায়াত করলে সময়ও বাঁচে অনেক। মেট্রো স্টেশনের ভিড় আর ছোটাছুটি দেখতে দেখতেই আমাদের দিল্লির অধিকাংশ দর্শনীয় স্থানগুলি ঘোরা হয়ে গিয়েছিল। এরপর যখন আগ্রা গেলাম, সেখানেও আমরা আলাদা করে কোনো গাড়ি বুক করিনি। তাজমহল বা তার আশেপাশের জায়গাগুলি যাওয়ার জন্য আমাদের লোকাল শেয়ার টোটোতে যাতায়াত করাটা বেশ সাশ্রয়ী ছিল এবং খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতাম। তো আজকেও কিন্তু আমরা আমাদের সফরটা লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করেই করব। আমরা ফার্স্টে আগ্রা থেকে যাব কিষানগড়, সেটা আমরা যাব ট্রেনে। আর তারপর সেখান দিয়ে মানে কিষানগড় থেকে আবার আজমের শরীফও কিন্তু আমরা ট্রেনে যাব। এবং আজমের থেকে আমরা ফার্স্ট একটা টোটো নিয়েছিলাম, তারপর সেখান থেকে আজমের দিয়ে অ্যাকচুয়ালি জয়পুর অব্দি আমরা লোকাল বাসে করেই গেছিলাম। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। Guys, just look at this. ओजी प्लेस फॉर मतलब मॉडल्स যারা রিলস বানায়, ওজি প্লেস। কিষানগড় মার্বেল ডাম্পিং ইয়ার্ড রাজস্থান শহরের একটি অত্যন্ত অনন্য ও দৃষ্টিনন্দন পর্যটন স্থান, যা তার অপরূপ সৌন্দর্যের জন্য মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। এই স্থানের প্রধান বৈশিষ্ট্য হলো বিস্তীর্ণ সাদা ভূমি, যা দূর থেকে দেখে বরফে ঢাকা প্রান্তরের মতো দেখায়, এবং তার মাঝে ছড়িয়ে থাকা নীলাভ সবুজ স্বচ্ছ জলের পুকুরগুলি এক অপূর্ব দৃষ্টি সৃষ্টি করে। আকাশের নীল রং, মেঘের চলাচল এবং সাদা মাটির প্রতিফলন মিলিয়ে এখানে এক স্বপ্নময় পরিবেশ গড়ে ওঠে, যা পর্যটকদের মনে গভীর ছাপ ফেলে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই স্থানের দৃশ্য আরো মায়াবী হয়ে ওঠে। আকাশের রঙের পরিবর্তন জলের ওপর প্রতিফলিত হয়ে এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি করে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য এই স্থানটি অত্যন্ত জনপ্রিয়। অনেক ভ্রমণ প্রেমী ও কন্টেন্ট ক্রিয়েটররা এখানে এসে তাদের সৃজনশীল কাজের জন্য এই স্থানটিকে ব্যবহার করেন। এর জ্যামিতিক জলধার ও ঢেউ খেলানো সাদা ভূমি ছবিতে এক অন্য মাত্রা এনে দেয়। পর্যটনের দিক থেকে এই স্থানটি কিষানগড়ের গুরুত্ব বহু গুণ বাড়িয়ে তুলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসছেন, যার ফলে স্থানীয় অর্থনীতি উন্নত হচ্ছে। পরিবহন, ছোটখাটো দোকান এবং গাইড পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ফলে এই স্থানটি শুধু সৌন্দর্যের জন্য নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এই স্থানের পরিবেশ মানুষের মানসিক প্রশস্তি দান করে। বিশাল আকাশ, শান্ত জলের ধারা এবং সাদা ভূমির মধ্যে দাঁড়িয়ে মানুষ এক ধরনের মুক্তির অনুভব পায়। এটি দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ার একটি আদর্শ স্থান হিসাবে বিবেচিত হতে পারে।
আজমের শহরে অবস্থিত আজমের শরীফ দরগা ভারতের অন্যতম পবিত্র সুফি তীর্থস্থান। এটি বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি, যিনি গরিব নওয়াজ নামে পরিচিত ছিলেন। দ্বাদশ শতাব্দীতে তিনি ভারতে এসে ইসলাম ধর্মের সুফি মতবাদ প্রচার করেন এবং মানবতা, প্রেম ও সহমর্মিতার শিক্ষা দেন। তার মৃত্যুর পর তার সমাধিস্থলটি ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আসেন, আশীর্বাদ গ্রহণ করেন, প্রার্থনা করেন। দরগার কমপ্লেক্সটি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত, যার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সম্রাট আকবর ও শাহজাহান। আকবর নাকি পায়ে হেঁটে আগ্রা থেকে আজমের পর্যন্ত এসে এখানে মানত করেছিলেন। দরগার প্রধান আকর্ষণ হলো বিশাল দরজা, মার্বেল পাথরের সুন্দর মসজিদ এবং দেগ নামক বিশাল পাত্র যেখানে খাবার রান্না করা হয়। হাওয়া মহল ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরের এক অনন্য ও বিস্ময়কর স্থাপত্য নিদর্শন, যা তার অপূর্ব সৌন্দর্য, সূক্ষ্ম নকশা এবং বৈজ্ঞানিক নির্মাণ কৌশলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। 1799 খ্রিস্টাব্দে কচ্ছওয়া বংশের শাসক সওয়াই প্রতাপ সিং এই প্রাসাদটি নির্মাণ করেন। এর স্থপতি ছিলেন লাল চাঁদ উস্তাদ, যিনি এমনভাবে এই ভবনটি নকশা তৈরি করেন যাতে এটি ভগবান কৃষ্ণের মুকুটের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যা রাজ পরিবারের ধর্মীয় বিশ্বাসকেও প্রতিফলিত করে। হাওয়া মহল মূলত রাজ পরিবারের মহিলাদের জন্য নির্মিত হয়েছিল, যাতে তারা বাইরে বের না হয়েও শহরের ব্যস্ততা, রাস্তার উপর চলা সব উৎসব, শোভাযাত্রা, বাজারের কোলাহল ও সাধারণ মানুষের জীবনযাত্রায় সহজেই পর্যবেক্ষণ করতে পারেন। এই উদ্দেশ্যে প্রাসাদটির সামনে অসংখ্য ছোট ছোট জানলা বা ঝরোখা তৈরি করা হয়, যার সংখ্যা প্রধানত 953টি। এই ঝরোখাগুলি এমন ভাবে তৈরি হয় যে বাইরের লোকজন ভেতরের কাউকে দেখতে পাবে না, কিন্তু ভেতর থেকে বাইরের সবকিছু সুস্পষ্টভাবে দেখা যাবে। এটি তৎকালীন সমাজের নারীদের গোপনীয়তা রক্ষার এক চমৎকার উদাহরণ। স্থাপত্যগত দিক থেকে হাওয়া মহল লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত এবং এটি 5 তলা বিশিষ্ট একটি অর্ধ অষ্টভুজাকৃতির ভবন। এর গঠন অনেকটা মৌচাকের মতন, যা একে অন্য সব স্থাপত্য থেকে আলাদা করে তোলে। প্রতিটি তলায় বিভিন্ন আকারের কক্ষ ও বারান্দা রয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য বিষয় হলো এই ভবনে কোনো শক্তিশালী ভিত্তি ছাড়াই এটি দাঁড়িয়ে আছে, যা সেই সময়ের স্থাপত্য প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন। এই প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক শীতলীকরণ ব্যবস্থা। অসংখ্য ঝরোখা দিয়ে বাতাস প্রবেশ করে ভেতরে এক ধরনের ভেঞ্চুরি এফেক্ট তৈরি করে, যার ফলে প্রচন্ড গরমেও ভেতরে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ বজায় থাকে। এই কারণে এর নাম রাখা হয়েছে হাওয়া মহল। এটি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে নির্মিত এক অসাধারণ পরিবেশ বান্ধব স্থাপত্যের উদাহরণ। হাওয়া মহলের স্থাপত্য শৈলীতে রাজপুত ও মুঘল শৈলীর এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। সূক্ষ্ম খোদাই, জালি কাজ, ছোট ছোট গম্বুজ এবং নান্দনিক অলঙ্করণ এই প্রাসাদটিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং জয়পুর শহরের পরিচয় বহনকারী একটি প্রতীক, যা আজও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। যন্তর মন্তর প্রাচীন ভারতের বৈজ্ঞানিক জ্ঞান ও স্থাপত্য দক্ষতার এক অনন্য উদাহরণ। 1800 শতকে মহারাজা সাওয়াই জয় সিং এই পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণ করেন। তিনি ছিলেন একজন জ্ঞান পিপাসু শাসক ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগী, যিনি আকাশের নক্ষত্র, গ্রহ এবং সময় নির্ধারণের জন্য উন্নত ও নির্ভুল যন্ত্র তৈরির উদ্যোগ নেন। যন্তর মন্তরে মোট 19টি বিশাল আকারের জ্যোতির্বিজ্ঞানিক যন্ত্র রয়েছে, যা পাথর ও মার্বেল দিয়ে তৈরি। এই যন্ত্রগুলির মাধ্যমে সূর্যের অবস্থান, সময় নির্ধারণ, গ্রহ ও নক্ষত্রের গতি, গ্রহণের পূর্বাভাস এবং আকাশের বিভিন্ন তথ্য নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত যন্ত্রটি হলো সম্রাট যন্ত্র,
যা বিশ্বের বৃহত্তম সূর্যঘড়ি হিসেবে পরিচিত। এটি প্রায় 27 মিটার উঁচু এবং এর ছায়ার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে সময় নির্ধারণ করা যায়, প্রায় সেকেন্ডের কাছাকাছি নির্ভুলতায়। এছাড়াও এখানে জয়প্রকাশ যন্ত্র এবং রাম যন্ত্র নামে গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে, যা আকাশের নক্ষত্রের অবস্থান নির্ধারণ করে এবং উচ্চতা ও দিক নির্ধারণে ব্যবহৃত হয়। প্রতিটি যন্ত্র এমনভাবে নির্মিত হয়েছে যাতে খালি চোখেই আকাশ পর্যবেক্ষণ করে জটিল গণনা করা সম্ভব হয়, যা সেই সময়ের বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। যন্তর মন্তরের স্থাপত্য কেবল বৈজ্ঞানিক নয়, নান্দনিক দিক থেকেও অত্যন্ত আকর্ষণীয়। বিশাল আকৃতির জ্যামিতিক কাঠামো, নিখুঁত কোণ এবং সুষম বিন্যাস একে এক ধরনের খোলা আকাশের গবেষণাগারে পরিণত করেছে। 2010 সালে ইউনেস্কো যন্তর মন্তরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে। সত্যি বলছি, বাইরে থেকে যেই ভিউ পেলাম, অলরেডি ভাইব সেট। এই পিঙ্ক সিটির মধ্যে এই প্যালেসটা একদম অন্য লেভেলের ফিল দেয়। সিটি প্যালেস মূলত রাজপুত ও মুঘল স্থাপত্য শৈলীর এক অনন্য সংমিশ্রণ। এখানে সূক্ষ্ম কারুকাজ, মার্বেল পাথরের কাজ, রঙিন দরজা ও অলংকৃত বারান্দা বিশেষভাবে লক্ষণীয়। এই প্রাসাদ কমপ্লেক্সের অন্তর্গত গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে রয়েছে চন্দ্রমহল, দেওয়ানি আম এবং দেওয়ানি খাস, যেগুলি রাজপরিবারের বসবাস, সভা এবং আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো। চন্দ্রমহল আজও রাজপরিবারের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হয়। সিটি প্যালেসের দেওয়ানে খাসে সংরক্ষিত দুটি বিশাল রৌপ্য কলস বিশ্ববিখ্যাত, যা বিশ্বের সবচেয়ে বড় রৌপ্য পাত্র হিসাবে গিনিস বুকে স্থান পেয়েছে। রাজস্থানের রাজধানী জয়পুরের কোলাহল থেকে কিছুটা দূরে আরাবল্লী পর্বতমালার মনোরম গিরিপথের মধ্যে লুকিয়ে রয়েছে এক প্রাচীন অলৌকিক তীর্থক্ষেত্র, গলতাজি মন্দির। পাহাড়ের খাঁজে অবস্থিত এই মন্দিরটি তার অনন্য স্থাপত্য, ধর্মীয় গুরুত্ব ও সেখানকার বসবাসকারী শত শত বাদরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। সাধারণ মানুষের কাছে এটি মাঙ্কি টেম্পল নামেও পরিচিত। গলতাজি মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন। বলা হয় এই স্থানে ঋষি গালব দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন। তার নাম অনুসারেই এই পবিত্র স্থানের নামকরণ করা হয় গলতা। এটি মূলত বৈষ্ণব রামানন্দী সম্প্রদায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাসনালয় ও তীর্থস্থান। জলমহল নামটির অর্থ হলো জলের মধ্যে প্রাসাদ, এবং নামের সাথে সার্থকতা রেখে এই প্রাসাদটি মূলত রাজাদের শিকার অভিযানের সময় বিশ্রামস্থল এবং গ্রীষ্মকালের অবকাশ যাপনের জন্য ব্যবহৃত হতো। বিশেষ করে হাঁস ও অন্যান্য জলচর পাখি শিকারের জন্য মানসাগর হ্রদে ছিল একটি আদর্শ স্থান। তাই এই প্রাসাদের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। জলমহলের স্থাপত্যশৈলী রাজপুত ও মুঘল স্থাপত্যকলার এক অসাধারণ সংমিশ্রণ। প্রাসাদটি 5 তলা বিশিষ্ট, যার মধ্যে 4টি তলা হ্রদের জলের নিচে নিমজ্জিত থাকে এবং শুধুমাত্র উপরের একটি তলাই দৃশ্যমান। এই গঠনশৈলী একে অন্যান্য প্রাসাদ থেকে সম্পূর্ণ আলাদা করেছে। প্রাসাদের ছাদে একটি সুসজ্জিত উদ্যান রয়েছে, যেখানে একসময় রাজপরিবারের সদস্যরা বিশ্রাম ও বিনোদন করতেন। এছাড়া ছাদের 4 কোণায় ছোট ছোট চত্বর বা ছত্রি প্রাসাদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। আজকের দিনটা এখানেই শেষ নয়, তাই আজকের ঘোরাঘুরিটাও এখানে শেষ নয়, তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর আজকের ইভিনিংটা কিন্তু অনেকটা স্পেশাল হতে চলেছে, যেটা আমি তোমাদেরকে পরের পার্টে দেখাবো। এবং জয়পুরে আমরা 2 দিন ছিলাম, তো আজকে আমরা বিকেলটা কিভাবে কাটালাম, মানে ডে 1 এর ইভিনিং অ্যান্ড ডে 2 আমাদের আসতে চলেছে এর নেক্সট পার্টে। তো দেখতে থাকো, আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে।